মদন কিছুতেই যাচ্ছে না। আর পদ্মজা অন্দরমহলের ভিতরে ঢুকতে চাইছে না। সে বারবার বলছে, আমি একটু হাঁটবো এদিকে, আপনি যান। রাইতের বেলা একলা থাকবেন, আমার কাম আপনাদের দেইখা রাখা। এদিকে তো আলো জ্বলছে, উনিও আসবেন এখন, আপনি যান। আর আপনার পা তো কাদা মাখা, বেশিক্ষণ এভাবে না থেকে ধুয়ে আসুন। মদন পায়ের দিকে তাকালো, লুঙ্গি হাঁটু অবধি তুলে রেঁধে রেখেছে। সে হেসে বলল, আচ্ছা তাইলে আমি ধুইয়া আইতাছি, বেশিক্ষণ লাগবো না, আপনি আসুন। মদন চলে যেতেই পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। গলার মাঝে যেন কাটা বিঁধে ছিল। বাড়ির পেছনে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেল আমিরকে। আমির আলগা ঘর থেকে এদিকেই আসছে। পদ্মজা আর ঘুরে দাঁড়াতে পারল না, আলগা ঘরের দিকে চেয়ে রইল। আমির পদ্মজাকে দেখতে পেয়ে লম্বা করে হাসল, বলল, পদ্মাবতী কি আমার জন্য অপেক্ষা করছে? বোধহয় করছি। আমির ব্রুটি করে বলল, বোধহয় কেন? ঘরে একা ভালো লাগছিল না, তাই হাঁটতে বের হয়েছিলাম। আপনি নামাজ পড়েছেন? এই যে মাথায় টুপি, মসজিদ থেকে আসলাম। পদ্মজা আর চোখে অন্দরমহলের ডান দিকে তাকায়। সেখানে কি যেতে পারবে না? পদ্মজা উসকুস করতে থাকলো। আমির পদ্মজাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমিরের কাজে পদ্মজা হতভম্ব হয়ে গেল। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। এরপর আমিরের হাতের বাঁধন ছুটানোর চেষ্টা করলো। আর বলল, ছাড়ুন, কেউ দেখবে। কেউ দেখবে না, এদিকে কেউ নেই। আমিরের কণ্ঠ মোহময়। সে পদ্মজার ঘাড়ে থুতনি রাখলো। এরপর ঠোঁটে ছোঁয়া লাগতেই পদ্মজা কেঁপে উঠল। জোর করে আমিরের হাতের বাঁধন ছুটিয়ে দিল। বলল, আপনি ঘরে যান। আচ্ছা চলো। আপনি যান, আমি আসছি। কেন, তুমি কোথায় যাবে? পদ্মজা নিজের ঠোঁট কামড়ে কিছু ভাবলো। এরপর বলল, আলগা ঘরে যাব। আপনি ঘরে যান, নয়তো আম্মা আমাকে খুঁজবে। আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব, এরপর সব বলবো। আরে, কি করবে বলবে তো, আপনি যান না। পদ্মজা ঠেলে আমিরকে অন্দরমহলের দিকে পাঠালো। আমির অসহায় মুখ করে জিজ্ঞেস করলো, আমিও থাকি? আপনি ঘরে গিয়ে বসবেন আর আমি চলে আসব। পদ্মজার অনুরোধ ফেলা যাচ্ছে না। আমির আর চাইতেও অন্দরমহলের দিকে চলে গেল। পদ্মজা এক নিঃশ্বাসে দৌড়ে অন্দরমহলের ডান পাশে চলে আসে। সঙ্গে সঙ্গে রানীর মুখোমুখি হয়। রানী ও পদ্মজা একসাথে কেঁপে উঠল। দুজন অপ্রস্তুত হয়ে পড়ে। রানী আগে কথা বলল, রাতের বেলা এমন ছুটতাছো কেন? পদ্মজার মাথা থেকে ঘুমটা পড়ে গেছে সেই কখন। দৌড়ে আসাতে চুলের খোপাও খুলে গেছে। গাছগাছালির বাতাসে তিরতির করে চুল উড়ছে, তবুও সে ঘামছে। আমতা আমতা করে বলল, আমি তো হাঁটতে বের হয়েছি, জোনাকি দেখলাম এদিকে, তাই নিতে এসেছি। ও, ওই জোনাকে নাই তো, একটু আগেই ছিল, এখন তো নাই। রাতের বেলা একলা থাকবা না, আসো ঘরে যাই। তুমি কোথায় গিয়েছিলে রানী আপা? সন্ধ্যার আজানের আগে তোমার ঘরে গেলাম, পেলাম না। এদিক দিয়ে কোথাও গিয়েছিলে? কিন্তু এদিকে তো ঝোপঝাড় জঙ্গল। পদ্মজার প্রশ্নে রানীর মুখ রক্তিম বর্ণ হয়ে উঠল। কেমন অস্বাভাবিক হয়ে উঠল মুখ। সে অপ্রস্তুত হয়ে হাসলো। কি বলবে খুঁজছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। পদ্মজা অপেক্ষা করছে রানী কি বলে শোনার জন্য। পদ্মজা ডাকলো, আপা। আরে আমি ওষুধ খুঁজতে আইছিলাম। কি ওষুধ? তুমি চিনবা না, আসো বাড়িতে যাই, মেলা রাইত হইয়া গেছে। রানী পদ্মজাকে রেখে এগোতে থাকলো। এদিকে পালিয়ে যাওয়া বলে। পদ্মজা আর কি থেকে কি করবে, সেও রানীর পিছু পিছু অন্দরমহলে চলে আসে। ঘরে ঢুকতেই আমির হামলা করে। এবার কাহিনী কি বলো তো, বিশ্বাস করবেন? তোমার কথা বিশ্বাস করব না, এ হয়? রানী আপা প্রায় জঙ্গলের ভিতরে যায়, আমি জানালা থেকে দেখি। উনি এমনভাবে যান যেন চুরি করতে যাচ্ছেন। আমি শুনে অবাক হয়ে বলল। সে চাপা স্বরে প্রশ্ন করলো, সত্যি প্রায় যায়? আমি সত্যি বলছি। আমি চিন্তিত হয়ে কিছু ভাবে কপালে চামড়া কুঁচকে যায়। গভীর ভাবনায় বিভোর সে। পদ্মজা বলল, আমি আজ অনুসরণ করে জঙ্গল অবধি গিয়েছিলাম। মদন ভাইয়া ভেতরে ঢুকতে দিতে পারেনি। এরপর আপনি এলেন। পরে আবার যেতে চেয়েছি, কিন্তু ততক্ষণে রানী আপা চলে এসেছে। সরাসরি প্রশ্নও করেছি, কেন জঙ্গলে গিয়েছিল? বললে ওষুধ আনতে, মানে কোনো ওষুধি পাতা। কিন্তু আমার বিশ্বাস হয়নি। প্রায় কেন কেউ ওষুধি পাতা আনতে যাবে, আবার ভোরে আর রাতে? পদ্মজা একদমে কথাগুলো বলল। আমির বলল, আব্বাকে বলতে হবে। আগে শুনুন, বলো। এখন কাউকে বলবেন না, বলা উচিত। ব্যাপারটা খুব জটিল মনে হচ্ছে। আমরা আগে বের করি কি হয়েছে, কি করতে যাই, এরপর নিজেরা সমাধান করতে পারলে করব, নয়তো বড়দের বলবো। যদিও আমরা নিশ্চিত না কোনো সমস্যা আছে কিনা। অবশ্যই সমস্যা, তুমি জানো ওদিকে কোনো মহিলা ভুলেও যায় না, যেতে চায় না ভয়ে। সেখানে রানী যায়, বড় কোনো কারণ আছে। আমরা বের করি সেটা কিভাবে? আমার মনে হচ্ছে আবার যাবে, কাল পরশুর মধ্যে। আমরা পিছু পিছু যাব। খারাপ বলনি, কাউকে বলবেন না এখন, অনুরোধ। আমির হাসলো। পদ্মজার কোমর পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বলবো না। আপনি এই কারণে অকারণে ছোঁয়ার বাহানা খুঁজেন, এতে তো পাপ নেই।
খাওয়ার সময় হয়েছে, চলুন। ঠিক সময় না গেলে আম্মা চিল্লাবেন। আম্মারা চিল্লাই, তোমাকে খয়েরি রঙে বেশ সুন্দর লাগে। আমি তো খয়েরি পরিনি, পুরো কথা বলতে দাও। আচ্ছা বলুন। আর কালো রঙে আবেদনময়ী লাগে, আকর্ষণীয়। আমির ফিসফিস করে কথাটা বলল। পদ্মজার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাস ছিটকে পড়ে। সে ঘুরে আমিরের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি সবসময় আকর্ষণীয়। আমির হৈ হৈ করে উঠল, সত্যি? কত কত দিন পর একটু প্রশংসা করলে, আল্লাহ। পদ্মজা মৃদু আওয়াজ করে হাসল, বলল, প্রশংসা শুনতে খুব ভালোবাসেন? অবশ্যই, তবে বইয়ের প্রশংসা করতে আরও বেশি ভালোবাসি। আমির আরও শক্ত করে পদ্মজার কোমর আঁকড়ে ধরে। পদ্মজা আমিরের 2 হাত ধরে বলল, আপনি সবসময় এত শক্ত করে ধরেন কেন? গায়ে জোর দেখান? কেন, ভালো লাগে না? মোটেও না, আদর করে ধরবেন। আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে বলল, লজ্জার ছিটে ফোঁটাও গিলে ফেলেছে দেখছি। বিয়ের এতদিন পরে কোন মানুষটা লজ্জা পায়, আমাকে দেখাবেন। আমি অত ভং ধরতে পারবো না। কি ঝাঁজ কথায়, এবার ছাড়ুন। ইচ্ছে হচ্ছে না। আবার শক্ত করে ধরেছেন? যদি দৌড়ে পালাও? পালিয়ে আর যাবো কতটুকু? আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে এক হাত কোমরে চেপে ধরল। তখনই লতিফা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে। পদ্মজা আমি দুজন দুদিকে ছিটকে যায়। আমি ধমকে উঠল, লুতু, কতবার বলছি না ঘরে ঢুকবি না? আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি? পদ্মজা খেয়াল করে আমির কথাগুলো রাগে বলার চেষ্টা করলেও রাগের মতো হয়নি। পদ্মজার হাসি পেল। লতিফার মুখের অবস্থা দরজা চিপায় পড়ার মতন। সে আমিরকে ভীষণ ভয় পায়। কাচুমাচু হয়ে বলল, খালাম্মা খাইতে যাইতে কইছে।